নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী অংশ আজকে শোনাব। লোকটি স্নিগ্ধার কাছে এসে তার হাতটি ধরতে গেল। স্নিগ্ধা তাড়াতাড়ি উঠে রণমূর্তি ধারণ করে লোকটির দিকে ছুরি উঁচিয়ে বলল, কে আপনি? আমার পিছন নিয়েছেন কেন? আমাকে ছুঁলে এক্ষুনি আপনার পেটে ছুরি ঢুকিয়ে দেব। স্নিগ্ধার চোখ মুখের ভাব দেখে লোকটি ভয় পেয়ে বলল, আমাকে মেরো না বড় বৌদি। কিঙ্কর তুমি? কিঙ্কর তার মুখের থেকে মাফলার খুলে বলল, হ্যাঁ আমি। এভাবে আমার পিছু নিয়েছিলে কেন ভাই? আমি পোড়ো বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি দূর থেকে লক্ষ্য করলাম তুমি কাকে যেন মোবাইলের আলো জ্বেলে খুঁজছো। তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছ। বুঝলাম তুমিও পোড়ো বাড়ির দিকেই জোর পায়ে এগিয়ে যাচ্ছ, তাই আমিও তোমার পিছন পিছন আসছিলাম। স্নিগ্ধা ছুরিটা আবার কোমরে গুঁজতে গুঁজতে বলল, আমায় ডাকতে তো পারতে। ভুল হয়ে গেছে বড় বৌদি। তা সর্বাঙ্গে এভাবে ঢেকে রেখেছো কেন? শীত করছে, তার ওপর কুয়াশা পড়েছে, ঠান্ডা লেগে যাবে। তোমার সাহস দেখে আমার ভেতরেও সাহস জাগছে। খুব ভালো, তোমাকে বলেছিলাম একা পোড়ো বাড়িতে যেও না। সরি বড় বৌদি, ভোর রাতে তুমি যে পোড়ো বাড়ির দিকে যাবে সেটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে তোমাকে ফোন করে ডেকে দুজনে যেতাম। তবে তুমিও একা এসে ভালো কাজ করনি। তোমাকে যদি কোনো অসৎ লোক ফলো করতো তখন কি হতো বলো তো? কিঙ্কর অজানা আশঙ্কায় শিউরে উঠল। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে ভাই, তাই নিজের চিন্তা আমি করি না। তাছাড়া ভালো অশরীরী আত্মা আমাকে বাঁচাবে এ বিশ্বাস আমার মনে জন্মেছে। আর না বাঁচালেও আমার ভয় পেলে চলবে না। কিন্তু চলো ভাই, দেরি হয়ে যাবে। জঙ্গল ঘেরা পোড়ো বাড়িটাতে এই ভোর রাতে খুব সম্ভবত কেউ নেই। দুজনে পোড়ো বাড়ির দিকে চলল। তারা জঙ্গল খাল পেরিয়ে বাড়িটির সামনের দিকে গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়ালো। সামনে কাউকে দেখা যাচ্ছে না। কিঙ্কর বলল, বড় বৌদি তুমি এখানে দাঁড়াও, আমি বাড়ির ভেতরে কেউ আছে কি না দেখে আসছি। না ভাই, আমি আগে যাব। আমি থাকতে তুমি কেন যাবে? এই গাছের আড়ালে চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি ইশারা করলে বা মেসেজ করলে তবে আসবে। এই বলে কিঙ্কর পোড়ো বাড়ির সামনের গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সাবধানে যেও, মোবাইলটা মিউট করো। কিঙ্কর ঘাড় নেড়ে পকেট থেকে মোবাইলটা বের করে মিউট করলো। তারপর ফোনটা আবার পকেটে ভরল। কিঙ্কর ভাঙাচোরা গেটের কাছে গিয়ে এদিক ওদিক উঁকি মেরে দেখল কেউ নেই। সে বারান্দায় উঠল। ঘরের দরজা জানলাগুলো ভাঙা। হালকা অন্ধকার এখনো আছে। কুয়াশার চাদরে চারপাশ ঢেকে আছে। স্নিগ্ধা কৌতূহলী দৃষ্টি নিয়ে উদ্বেগের সাথে পোড়ো বাড়িটার সামনের গেটের দিকে চেয়ে রয়েছে। গেটটি আবছা দেখা যাচ্ছে। কিঙ্কর একটি ঘরে উঁকি দিয়ে দেখল কেউ নেই। সে ঘরটিতে ঢুকে টর্চ জ্বালালো। ঘরের মেঝেতে গাজার কলকে, বিড়ি, সিগারেটের পিছন দিকটা পড়ে আছে। সে এবার পাশের ঘরটিতে উঁকি দিল, কিন্তু ঘরটিতে টর্চের আলো ফেলল না। সে আবছাভাবে দেখল একজন জড়সড় হয়ে ভাঙাচোরা এবড়ো খেবড়ো মেঝের ওপর শুয়ে আছে। তার পরনে গেঞ্জি আর ফুল প্যান্ট। পাশে কলা পাতার ওপর কিছু দেখা যাচ্ছে। সে কলা পাতার ওপর টর্চের আলো ফেলে দেখল মাংসের হাড় ও এক কোণে কয়েকটা মদের বোতল পড়ে আছে। কিঙ্কর ভালো করে লোকটিকে দেখে মনে মনে বলল, এ তো নেপাল। সেদিন আমরা বাড়িতে এলে এই আমাদের খুঁজতে বাড়ির পিছনে গিয়েছিল। নেপাল মদ খেয়ে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। কিঙ্কর
কিঙ্কর পাশে আরেকটি ঘর দেখতে পেল। সে টর্চের আলো নিভিয়ে সেই ঘরটির দিকে মুখ বাড়ালো। পিছন থেকে কেউ তার গলার ঘেঁটি ধরল। কিঙ্কর ভয় পেয়ে কেঁপে উঠে বলল, কে? তোর বাপ। এই বলে লোকটি কিঙ্করকে তার দিকে ফেরালো। কিঙ্করের হাত থেকে টর্চটা মেঝেতে পড়ে গেল। সে দেখল সন্ডা মার্কা লোকটা বাবলু। কিঙ্কর বলল, ছাড়ো আমায়, লাগছে যে। বাবলুও নেশা করে আছে। তাকে দেখেও তার কথা শুনে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সে পিটপিট করে তাকিয়ে বলল, তুই কে রে শালা? তোর এত বড় সাহস, তুই এই বাড়িতে ঢুকলি? কিঙ্কর ভয়ে তোতলাতে তোতলাতে বলল, আমি। এদিকে স্নিগ্ধা ভাবছে কিঙ্কর এত দেরি করছে কেন? তার কি কোনো বিপদ হলো? তার বুকটা দুরু দুরু কাঁপছে। সে গাছের আড়াল থেকে বেরিয়ে পুরো বাড়িটার সামনে এলো। সে এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে বারান্দায় উঠে ঘরে উঁকি দিল। কেউ নেই। পাশের ঘরে আওয়াজ পেল। বাবলু কিঙ্করকে বলল, কেন এসেছিস বল? কিঙ্কর কি বলবে বুঝতে পারছে না। সে আমতা আমতা করতে লাগলো। স্নিগ্ধা ভাঙা দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখল বাবলু কাঁপা কাঁপা হাতে কিঙ্করের গলা ধরে আছে। কিঙ্কর ভয়ে কাঁপছে। বাবলুর পেছন দিকটা দরজার দিকে। মেঝেতে নেপাল শুয়ে আছে। স্নিগ্ধাকে দেখে কিঙ্কর কিছু বলতে গেল। স্নিগ্ধা নিজের মুখে আঙুল চেপে ধরে তাকে চুপ থাকতে বলল। বাবলু কিঙ্করকে বলল, দরজার দিকে কি দেখছিস রে হারামজাদা? কেউ এসেছে নাকি তোর সাথে? কিঙ্কর ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বলল, না, কেউ আসেনি। স্নিগ্ধা দরজা থেকে সরে গেল। বাবলু পিছন ফিরে দরজার দিকে তাকালো। সে স্নিগ্ধাকে দেখতে পেল না। সে আবার সামনের দিকে তাকিয়ে বলল, সত্যি করে বল, কি করতে এসেছিস? স্নিগ্ধা আবার ভাঙা দরজা দিয়ে উঁকি মেরে ওদের দেখছে আর ওদের কথা শুনছে। আমার একটা ছাগল হারিয়ে গেছে। এদিকে এসেছে কি না দেখতে দেখতে এই বাড়িতে ঢুকে পড়েছি। যদি এ বাড়ির মধ্যে থাকে সেজন্য। ঘরের মধ্যে ছাগল খুঁজতে এসেছিস? তুই যা বলবি আমি তাই মেনে নেব? আমায় বোকা ভেবেছিস নাকি? না, মানে ঘরে ঢুকতেও তো পারে। তোর বাড়ি কোথায় রে? কিঙ্কর হাত দেখিয়ে বলল, ওই দিকে। অত দূর থেকে ছাগল এখানে আসবে কি করে সেটা বল? ঘাস খেতে খেতে যদি আসে সেজন্য এলাম। আমরা বড্ড গরিব, ছাগল না পেলে। কিঙ্কর ভয়ে কেঁদে ফেলল। এই, নাকে কান্না কাঁদবি না, তোর হাত পা ভাঙবো। আমাকে ছেড়ে দাও, এদিকে আর আসবো না। বাবলু কিঙ্করের গলাটা এক হাত দিয়ে ধরে নেপালকে একটা লাথি মেরে বলল, এই শালা ওঠ। খেয়ে সহ্য করতে পারিস না তাও মদ গিলবি। এক্ষুনি সাহেব এসে পড়বে, তোকে এ অবস্থায় দেখলে তোর পিন্ডি চটকাবে। নেপাল একটু নড়ে আবার অচৈতন্য হয়ে পড়ে রইল। স্নিগ্ধা বুঝতে পারল সাহেব মানে বুট পরা লোকটা। সে ভাবল বুট পরা লোকটা আসার আগে এই বাড়িতে কেউ আটকে আছে কিনা সেটা দেখতে হবে। বাবলুটাও টাল হয়ে আছে। সে এখন সেরকম বিপজ্জনক নয়। কিঙ্কর ওকে ঘায়েল করে বেরিয়ে যেতে পারবে। স্নিগ্ধা সরে গিয়ে সতর্কতার সাথে আশেপাশের কয়েকটা ঘর ঘুরে দেখছে। পিছনের দরজার পাশে একটা ছোট ঘর সে দেখতে পেল। ঘরটা মনে হলো বাথরুম, কিন্তু ঘরটার দরজা ঠিকঠাক আছে। দরজায় তালা মারা। তার সন্দেহ হলো এই ঘরটিতে বুট পরা লোকটা যাদের খাওয়া বন্ধ করার কথা বলেছিল তাদের কি এখানেই আটকে রেখেছে? সে দরজায় কান পাতল। ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। বাইরে পাখির কিচিরমিচিরের জন্য সে ঠিকমতো ভেতরে কোনো ক্ষীণ আওয়াজ হচ্ছে কিনা সেটা বুঝতেও পারছে না। সে এবার দরজাটা ঠেলা দিল।
দরজাটা এখনও মজবুত আছে। বাবলু কিঙ্করের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ছাগল হারাক আর গরু বাছুরি হারাক, এই বাড়িতে ঢুকলি কেন? তোকে দেখে তো হাবাগোবা মনে হচ্ছে, তাই এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। সাহেব দেখলে তোকে জ্যান্ত কবর দেবে। এখান থেকে দূর হ তাড়াতাড়ি। কিঙ্করও বুঝল সাহেব মানে বুট পরা লোকটা। সে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে এলো। বাইরেটা সামান্য পরিষ্কার হয়েছে। সে স্নিগ্ধাকে কোথাও দেখতে পাচ্ছে না। সে আশেপাশের গাছ ঝোপের আড়ালে স্নিগ্ধাকে খুঁজল। না পেয়ে সে বিচলিত হয়ে স্নিগ্ধার কাছে ফোন করল। স্নিগ্ধার ফোনটা সুইচ অফ বলছে। কিঙ্কর ধন্দে পড়ে গেল। সে ভাবল, বড় বৌদি কি ফিরে গেল? তা কি করে হবে? আমাকে না বলে সে তো ফিরে যাওয়ার মানুষ নয়। তবে নিশ্চয়ই আমি আসছি না দেখে ভেতরে গেছে। তাকেও কি বাবলু ধরল? না, বড় বৌদি বুদ্ধিমতী মহিলা, তাকে ধরা অত সহজ নয়। কিন্তু ধরতেও তো পারে। তার প্রাণটা ছটফট করে উঠল। সে বিচলিত হয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য গাছের আড়াল থেকে বেরোলো। সে দেখতে পেল বুট পরা লোকটা জোরে হেঁটে আসছে। সে তাড়াতাড়ি পাশে থাকা ঝোপের আড়ালে বসে পড়ল। ভয়ে তার বুকে ধুকপুকানি শতগুণ বেড়ে গেল। বুট পরা লোকটা পুরো বাড়ির সামনের গেট দিয়ে গট গট করে ভেতরে ঢুকলো। বাবলু তাকে দেখে বলল, আসুন সাহেব। বুট পরা লোকটা নেপালকে মেঝে শুয়ে থাকতে দেখে বলল, শালা আজও মাল বেশি গিলেছে। বাবলু কাঁচুমাচু হয়ে বলল, হ্যাঁ সাহেব। এদিকটা সব ঠিক আছে তো? আছে, চলো দেখি কেমন সব ঠিক আছে। ছোট ঘরটির দরজার নিচের মেঝের চলটা উঠে গেছে। সেখানে কিছুটা জায়গা ফাঁক হয়ে আছে। স্নিগ্ধা নিচু হয়ে মেঝের ফাঁক দিয়ে ঘরের ভেতর কারোর কোনো সাড়া পাওয়া যায় কিনা সেটা দেখছে। পড়া লোকটা আর বাবলু ছোট ঘরটার দিকে এগিয়ে আসছে। স্নিগ্ধা ছোট ঘরের ভেতরের দিকে কিছুই দেখতে পাচ্ছে না বা কোনো রকম আওয়াজও শুনতে পাচ্ছে না। সে এবার হালকা খটখট আওয়াজ শুনতে পাচ্ছে। পিছন দিক থেকে আওয়াজটা আসছে। সে বুঝতে পারল বুট পরা লোকটা পাশের ঘর থেকে এদিকে আসছে। তার বুকটা কেঁপে উঠল। সে এখানে লুকানোর জায়গা দেখতে পেল না। সে আত্মরক্ষার জন্য কোমর থেকে ছুরিটা বের করে হাতে ধরে রাখল। পোড়ো বাড়ির পিছনের দরজার বাইরের দিকে কিছু পড়ার জোর আওয়াজ হলো। বুট পরা লোকটা বাবলুকে ইশারায় দেখতে বলল। বাবলু জোরে হেঁটে পিছনের দরজার কাছে গিয়ে দড়াম করে পড়ে গেল। এবার খটখট আওয়াজটা পিছনের দরজার দিকে যাচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারল। সে তাড়াতাড়ি উঠে ওখান থেকে সরে এসে বাড়ির পিছনের দরজার দিকে উঁকি মেরে দেখল বুট পরা লোকটার বাবলুর দিকে এগিয়ে যাচ্ছে। সে সাবধানে সেখান থেকে বেরিয়ে নেপাল যে ঘরে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে সেই ঘরটিতে ঢুকে কিঙ্করকে দেখতে না পেয়ে ভাবল সে হয়তো বাড়ির বাইরে বেরিয়ে গেছে। স্নিগ্ধা বাড়ির বাইরে এলো। সে আশেপাশে কেউ নেই দেখে বাড়িতে ঢোকার আগে যে গাছটির আড়ালে দাঁড়িয়েছিল সেই গাছটির কাছে গেল। কিঙ্কর সেখানে নেই। স্নিগ্ধা ছুরিটা আবার কোমরে গুঁজল। স্নিগ্ধা তার কাছে থাকা মোবাইলটা বের করে দেখল ফোনটা বন্ধ হয়ে গেছে, চার্জ নেই। সে ভাবল বাবলু আর বুট পরা লোকটা কি কিঙ্করকে আটকে রাখলো? আসার সময় তো তেমন মনে হলো না। আর এই ছোট ঘরটায় ছাড়া সব ঘরগুলোই তো ভাঙাচোরা। কিঙ্করকে আটকে রাখলে তো শব্দ পেতাম। বাড়ির পিছনে যে শব্দ হয়েছে সেটা কি কিঙ্কর করেছে? দূর, অত জোরে অমন শব্দ কিঙ্কর কি করে করবে?
গাছের শুকনো ডাল হয়তো ভেঙে পড়েছে। কি যে ছাইপাশ সব ভাবছি। স্নিগ্ধা আবার বাড়িটির বারান্দায় উঠতে যাচ্ছে। পিছন থেকে কিঙ্কর তার হাত ধরে টান মেরে ফিসফিস করে বলল, এসো বড় বৌদি। স্নিগ্ধা ভয় পেয়ে কে বলে পিছন ফিরল। চুপ করো, এই বলে কিঙ্কর স্নিগ্ধার হাত ধরে টেনে নিয়ে কিছুটা গিয়ে হাত ছেড়ে দিয়ে চাপা স্বরে বলল, এখানে থাকা নিরাপদ নয় বড় বৌদি। তারা তাড়াতাড়ি ওখান থেকে খাল পেরিয়ে খানিকটা দূর চলে এলো। বাড়ির ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পেলে বড় বৌদি? একটা ছোট ঘরে তালা মারা দেখলাম। ওই ঘরেই বুট পরা লোকটা যাদের খাওয়া বন্ধের কথা বলেছিল তারা নিশ্চয়ই আটকে আছে, নইলে ঘরটিতে তালা দেওয়া কেন? কিঙ্কর আশ্চর্য হয়ে বলল, ভাঙা ঘরে তালা দেওয়া? ওই ছোট ঘরটার দরজা ঠিক আছে, দেওয়ালের পলেস্তারা খসে পড়লেও দেওয়াল ফাটেনি। ও, তান্ত্রিকের খবর পেয়েছো ভাই? না বড় বৌদি, অন্য যেসব তান্ত্রিকের খোঁজ পেয়েছি তারা এই তান্ত্রিকের মতো এত কিছু জানে না। ও, তারা কথা বলতে বলতে রাস্তায় উঠল। স্নিগ্ধা বলল, বাড়ির কাছে এসে গেছি, চলো ভাই আমাদের বাড়ি। না বড় বৌদি, কণিকার ওপরে অভিমান করো না ভাই। কোনো অভিমান করিনি বড় বৌদি, যেদিন সব ঠিক হয়ে যাবে সেদিন যাব। তোমাকে দেখলে ওর মনটা ভালো হয়ে যেতে পারে। তাই যদি হতো তাহলে আমি সেদিন তোমাদের বাড়িতে গেলে ও আমার সামনে এলো না কেন? আমি এখন মাঠে যাব, কাল ভোরে পোড়ো বাড়িতে গেলে আমায় ফোন করো, একা যেও না কিন্তু। চলি বড় বৌদি। এই বলে কিঙ্কর চলে গেল। স্নিগ্ধা হাঁটতে হাঁটতে ভাবল, এই তান্ত্রিকের কাছে গিয়ে মা কাকিমা কণিকা আর মৃন্ময়ের জন্য মাদুলি নিয়ে আসি যদি, যাতে ভূতপেত্নী ওদের স্পর্শ করতে না পারে। সে দাঁড়িয়ে পড়ল। আবার ভাবল, না থাক, উনি মাদুলি দেবেন না। হরি কাকার সাথে মিলে আছেন না, তিনি হয়তো ভুল করে আমাকে আর তন্ময়কে এই মাদুলি দুটো দিয়েছিলেন। এই মাদুলি দুটো খুলে দিইনি বলে তিনি আমার ওপর যা রেগে আছেন, আর এখন যদি ওনার কাছে যাই তাহলে কোনো ছলচাতুরি করে আমার কাছ থেকে এই মাদুলিটা খুলে নিতে পারেন। হঠাৎ স্নিগ্ধার মনে হলো, আমার কোমরের মাদুলিটা যদি আমি মাকে দিই তাহলে তো ভূত পেদনিরা তাকে ভয় দেখালেও ছুঁতে পারবে না। মা কিছুটা স্বস্তি পাবে, আমার যা হয় হোক। স্নিগ্ধা আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে ঘরে ঢুকে আগে অরুণাদেবীর ঘরের কাছে গিয়ে দরজায় টোকা দিল। অরুণাদেবী দরজা খুলে স্নিগ্ধার দিকে চেয়ে চোখ পাকিয়ে বললেন, তোমার সমস্যা কি বলো তো? বারবার আমার দরজায় এসে টোকা মারো কেন? মা, তোমার কোমরে একটা জিনিস বেঁধে দেবো। কথাটা বলে স্নিগ্ধা নিজের কোমরের মাদুলিটা খোলার চেষ্টা করছে। কণিকা দৌড়ে এসে বলল, বড় বৌদি, মাদুলিটা খুলো না। কেন বোন? মাদুলিটা তোমার কোমরেই থাক। স্নিগ্ধা ভয়ঙ্কর বিভৎস পুতুলটার দিকে তাকিয়ে বলল, এই মাদুলিটা পরলে অশরীরী আত্মারা মাকে ছুঁতে পারবে না, মায়ের কষ্টটাও কিছুটা কমবে। ভয়ঙ্কর পুতুলটা অট্ট হাসি দিয়ে উঠল। স্নিগ্ধা কেঁপে উঠল। কণিকা বলল, এই মাদুলি আমাদের ক্ষেত্রে। কেউ যেন কণিকার মুখটা চেপে ধরল। কণিকা দ্রুত গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। অরুণাদেবীর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠল। স্নিগ্ধা মাদুলিটা খুলে হাতে ধরে অরুণাদেবীকে বলল, মা, তোমার কোমরটা দেখি, তাড়াতাড়ি এটা পরিয়ে দিই। অরুণাদেবী সরে গিয়ে বেশ ঝাঁঝের সাথে বললেন, তুমি বেরো আমার ঘর থেকে, মাদুলি আমাদের লাগবে না। স্নিগ্ধা অসহায়ের মতো তার দিকে তাকিয়ে নরম সুরে বলল, মা, মাদুলিটা একবার পরো, কোনো অশরীরী আত্মা তোমাকে ছুঁতে পারবে না।
আমাদের প্রতি এত ভালোবাসা তোমাকে দেখাতে হবে না, তুমি আগে আমার ঘর থেকে বেরো তো। অরুণা দেবীর ঘরের আলো নিভে গেল। পুতুলটা এখনও অট্টহাসি দিচ্ছে। অরুণা দেবী এবার বললেন, তোমার মাদুলি নিয়ে বেরো বলছি। স্নিগ্ধার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে ঘর থেকে বেরোলো। প্রচণ্ড শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ভাবল, কাকিমাকে মাদুলিটা দিয়ে দেখি তিনি পড়েন কিনা। স্নিগ্ধা এবার তন্দ্রা দেবীর ঘরের দরজায় টোকা দিল। তন্দ্রা দেবী দরজা খুলে বললেন, ব্যাপার কি তোমার? কাকিমা, এই মাদুলিটা তোমার কোমরে বেঁধে দিই, ভূত পেদনিরা। তন্দ্রা দেবীও ঝাঁঝের সাথে বললেন, যত সব কুসংস্কার, বিদায় হও তো, ঘুমাতে দাও। তিনি দরজা বন্ধ করে দিলেন। স্নিগ্ধা দরজার ফাঁকে হাত দিয়ে বলল, আমার কথাটা একবার শোনো কাকিমা। হাত সরাও, নইলে আমি দরজা বন্ধ করব, তোমার হাতে ব্যথা লাগবে। স্নিগ্ধা কাঁদতে কাঁদতে বলল, সরাবো না হাত, দরজা বন্ধ করো, ভেঙে দাও আমার হাত। হঠাৎ রান্নাঘরের দিক থেকে কান্নার আওয়াজ এলো। স্নিগ্ধা হাতটা সরিয়ে নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে। দরজা বন্ধের আওয়াজ হলো। স্নিগ্ধা পিছন ফিরে তন্দ্রা দেবীর দরজার দিকে একবার তাকিয়ে রান্নাঘরে গেল। কান্নার আওয়াজটা আর নেই, রান্নাঘরেও কেউ নেই। স্নিগ্ধা মাদুলিটা তার কোমরে বেঁধে নিয়ে ডাইনিং টেবিলে মন খারাপ করে বসে রইল। তন্ময় খাওয়ার ঘরে ঢুকে স্নিগ্ধাকে দেখে বলল, মন খারাপ কেন? স্নিগ্ধা চুপ করে রইল। এক কাপ চা দাও তো। স্নিগ্ধা একটা কাপে ফ্লাক্স থেকে চা ঢেলে তন্ময়কে দিল। তন্ময় বলল, তুমি খাবে না? না। তন্ময় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তাড়াতাড়ি সকালের খাবার খেয়ে তৈরি হয়ে নাও, অনির্বাণদাদের বাড়িতে তোমাকে দিয়ে আমি কাঠের আড়তে যাব। তুমি সকালের খাবার কখন খাবে? চা খাচ্ছি তো, আর কিছু খাবো না। না খেয়ে যাওয়া যাবে না, একটা রুটি অন্তত খাও। আচ্ছা দাও, চা দিয়ে খাই। স্নিগ্ধা তন্ময়ের কাপে আরেকটু চা আর একটা প্লেটে দুটো রুটি দিল, আর নিজে ছোলার ডাল দিয়ে একটা রুটি খেলো। তারপর উপরে গিয়ে তৈরি হয়ে নিল। দুজনে অনির্বাণদের বাড়িতে বাইকে করে যাচ্ছে। স্নিগ্ধার হাত তন্ময়ের কাঁধের ওপর। স্নিগ্ধার হাতটা হঠাৎ যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। সে বুঝতে পারল কেন এমন হচ্ছে। সে তন্ময়ের কাঁধ থেকে হাতটা সরিয়ে নিয়ে সিটের পিছনটা ধরল। হাত যন্ত্রণাও বন্ধ হলো। তন্ময় আর স্নিগ্ধা অনির্বাণদের বাড়িতে ঢুকল। অনির্বাণ তাদের দেখে বলল, এসো। তারা হল ঘরে গেল। স্নিগ্ধা বলল, দিদি কেমন আছে? অনির্বাণ বলল, এখন একটু ভালো আছে। ঘর থেকে লতা দেবীর আওয়াজ এলো, কে এসেছে অনির্বাণ? তন্ময় আর স্নিগ্ধা এসেছে। স্নিগ্ধা লতা দেবীর ঘরে গিয়ে তাকে প্রণাম করে বলল, কেমন আছেন পিসিমা? লতা দেবী বিরক্তির সুরে বললেন, ভালো। লতা দেবী স্নিগ্ধাকে বসতেও বললেন না, আর তার বাড়ির লোকেরা কেমন আছে তা শুনতেও চাইলেন না। এসব দেখে স্নিগ্ধার মনটা খুব খারাপ হয়ে গেল। সে সেখান থেকে সরে এলো। স্নিগ্ধা, তন্ময় আর অনির্বাণ কল্পনার ঘরে গেল। কল্পনা খাটের ওপর কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। স্নিগ্ধা তার কাছে গিয়ে বলল, এখন কেমন আছো দিদি? আছি ওই একই রকম। কল্পনা উঠতে উঠতে বলল, বসো তোমরা। তন্ময় বলল, উঠো না বৌদি। স্নিগ্ধা কল্পনার হাত ধরে হেসে বলল, তোমাদের ঘর আলো করতে কেউ আসছে জেনে আমি দারুণ খুশি হয়েছি দিদি। কল্পনা লাজুক হাসির পরিবর্তে একটা করুণ হাসি দিল। কল্পনার চোখ মুখ দেখে স্নিগ্ধা বুঝতে পারল সন্তান পেটে আসাতে কল্পনা খুশি হয়নি,
কল্পনা যদি খুশি হতো তাহলে তার শারীরিক কষ্ট হলেও তার চোখে মুখে এক অদ্ভুত লাজুক মাখা আনন্দের ছোঁয়া দেখা দিত। কিন্তু সে ভাব তার চোখে মুখে নেই, বরং তার চোখে মুখে বিষাদের ছায়া স্পষ্ট ফুটে উঠেছে। স্নিগ্ধা কল্পনার পাশে বসে বলল, কোনো সমস্যা হয়েছে দিদি? না। ডাক্তার দেখিয়েছ? না, শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো প্রায় সবারই হয়। তবে এত মন খারাপ করে আছো কেন? কই, মন খারাপ করিনি তো। এই বলে কল্পনা কেমন একটা ভাবের জগতে চলে গেল। স্নিগ্ধা কল্পনার হাতে হালকা চাপ দিয়ে বলল, দিদি কি ভাবছ? কই, কিছু ভাবছি না তো। অনির্বাণ স্নিগ্ধাকে বলল, ওকে কিছু খেতে বলো স্নিগ্ধা, তোমার কথা শুনবে। বমির ভয়ে কিচ্ছু খাচ্ছে না, চোখ মুখ বসে গেছে। তন্ময় বলল, সে কি বৌদি, এটা কিন্তু ভারী অন্যায়, খাওয়াটা তো জরুরি, খাওয়ার পর বমির ওষুধ খেও। স্নিগ্ধা বলল, দিদি তোমার জন্য না হোক, যে আসছে সে যাতে সুস্থ সবলভাবে পৃথিবীর মুখ দেখতে পারে সেদিকে তো তোমার নজর দেওয়া উচিত। কল্পনা কিছু না বলে কম্বল মুড়ি দিল। স্নিগ্ধা বলল, কি হলো দিদি, কম্বল মুড়ি দিলে কেন? কল্পনা কেমন একটা কান্না মাখানো বিষাদের সুরে কম্বলের ভেতর থেকে বলল, শীত করছে। স্নিগ্ধা বুঝতে পারল কল্পনাদি কোনো বিষয় নিয়ে ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু সে কথা প্রকাশ করছে না। লতা দেবী ঘরে ঢুকলেন। তন্ময় তাকে প্রণাম করে বলল, ভালো আছো পিসিমা? ভালো আর থাকি কেমন করে, এটা সেটা ব্যারাম লেগেই আছে। তন্ময় বলল, বয়স হলে অমন হয়। তা তোরা কলকাতায় কবে যাচ্ছিস? বাবা কাকু না এলে কলকাতায় যাই কি করে? কবে তোর বাবা কাকু আসবে তার ঠিক নেই, ততদিনে এই অজপাড়াগায় পড়ে থাকবি? এখানে থেকে কিছু হবে না, তাছাড়া এখানে নানা ভীতিকর কাণ্ড কারখানা ঘটছে, বাড়ি ফিরে যা। পিসিমার কথা শুনে তন্ময়ের খারাপ লাগলো। সে ভাবল, পিসিমা একজন স্বার্থপর মানুষ, ভাইগুলোর জন্য তার কোনো দরদই নেই। আমাদের বাড়ির মানুষগুলো কেমন আছে জানার প্রয়োজনও মনে করল না। অনির্বাণদার বৌদি ভালো বলেই আসি, নইলে এই বাড়িতে আমি কখনো আসতাম না। তন্ময় এবার বলল, আমি এখন চলি পিসিমা, কাজ আছে, পরে এসে স্নিগ্ধাকে নিয়ে যাব। লতা দেবী কিছু বললেন না, মুখটা গম্ভীর করে রইলেন। অনির্বাণ বলল, থাক আর একটু সময়। না দাদা, কাজ আছে। মামাদের কোনো খবর পেলি? না। ভাবিস না, এসে যাবে। তন্ময় এবার কল্পনাকে বলল, চলি বৌদি। কল্পনা কম্বলের ভেতর থেকে মুখ বের করে বলল, ভাত খেয়ে যাও। না, আমরা খেয়ে এসেছি, তুমি বিশ্রাম করো বৌদি, আমি 3টের দিকে এসে স্নিগ্ধাকে নিয়ে যাব। স্নিগ্ধা তন্ময়কে বলল, তোমার কাজ আছে বলছিলে না, আমাকে নিতে আসতে হবে না, আমি একা চলে যেতে পারবো। অনির্বাণ তন্ময়কে বলল, আমি দিয়ে আসবো, তোর কাজ থাকলে আসতে হবে না। ঠিক আছে, আমি আসতে না পারলে ফোন করে জানিয়ে দেব। এই বলে তন্ময় বাইক নিয়ে চলে গেল। কল্পনার খাটের পাশে থাকা একটা চেয়ারে লতা দেবী বসলেন। অনির্বাণ বলল, তুমি থাকো স্নিগ্ধা, আমি একটা কাজ সেরে আসছি। ঠিক আছে। অনির্বাণও বেরিয়ে গেল। স্নিগ্ধার দিকে তাকিয়ে কল্পনা বলল, তোমার চোখ মুখ কেমন দেখাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করো না মনে হচ্ছে, চোখ মুখগুলো তো শুকিয়ে গেছে। তুমি তো সবই জানো দিদি। কল্পনা আর কিছু বলল না।
স্নিগ্ধাদের বাড়ির কারোর কথা কিছু জিজ্ঞাসাও করল না। স্নিগ্ধার মন খারাপ হলো। সে জানে তাদের ব্যাপারে এরা জড়াতে চায় না। কল্পনা উঠে বসে বলল, চলো কিছু খাবে। খেয়ে এসেছি দিদি, একটু চা করে দিই? না না, খাবো না। 1 কাপ চা খেলে মহাভারত অশুদ্ধ হবে না। লতা দেবী মুখ ভেঙচে বললেন, খাওয়ার জন্য অত সাদাসাদির কি আছে? স্নিগ্ধা বলল, পিসিমা ঠিকই বলেছেন, আমি তো পর নই, খিদে পেলে চেয়ে খাবো। পিসিমা, আপনাদের পায়রাগুলো ফিরেছে? না। স্নিগ্ধা দুঃখী মুখ করে রইল। সে মনে মনে বলল, ও পায়রাগুলো আর ফিরবে না, তারা আর বেঁচে নেই। পিসিমা গম্ভীর মুখে বসে রয়েছেন। স্নিগ্ধা আর কল্পনা প্রাণ খুলে কোনো কথাও বলতে পারছে না। কল্পনা উঠে দাঁড়িয়ে বলল, এসো আমরা বারান্দায় যাই। লতা দেবী বললেন, একদম না, শুয়ে থাকো, কোথায় পড়ে যাবে, আর বেশি কথাও বলো না, বমি পাবে। স্নিগ্ধার এটা দেখে বেশ ভালো লাগলো যে পিসিমা কল্পনাদির যত্ন নিচ্ছেন। কল্পনা খাটের ওপর বসল। লতা দেবী চেয়ার থেকে উঠে বললেন, আমি আসছি। স্নিগ্ধা মনে মনে বলল, বাঁচা গেল। লতা দেবী খোঁড়াতে খোঁড়াতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই স্নিগ্ধা চাপা স্বরে কল্পনাকে বলল, দিদি, তোমার সাথে পিসিমা ভালো ব্যবহার করে তো? কল্পনা চুপ করে রইল। কিছু বলো। কল্পনা জোরে বলল, এমন শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। লতা দেবী একটা কাঁচের গ্লাস হাতে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আস্তে আস্তে কল্পনার বলা কথাটা শুনলেন। তিনি ঘরে ঢুকে কল্পনার খাটের দিকে এগিয়ে আসছেন। স্নিগ্ধা ক্ষীণ স্বরে বলল, আবার পিসিমা এসে গেলেন, নিরিবিলিতে কল্পনাদির সাথে একটু কথা বলবো তা উনি হতে দেবেন না। লতা দেবী কাঁচের গ্লাসটা কল্পনার দিকে এগিয়ে দিয়ে বললেন, কমলা লেবুর রসটুকু খেয়ে নাও। তুমি আনতে গেলে কেন মা? আমি নিয়ে খেতাম। তাতে কি হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কল্পনা গ্লাসটা হাতে নিয়ে স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা বলল, খেয়ে নাও দিদি। কল্পনা কমলালেবুর রসটুকু খেয়ে গ্লাসটা লতা দেবীর হাতে দিলেন। তিনি গ্লাসটা ঘরে থাকা টেবিলের ওপর রেখে আবার চেয়ারে বসলেন। স্নিগ্ধা এবার লতা দেবীকে খুশি করার জন্য বলল, আপনি খুব ভালো পিসিমা, মা, কাকিমা, তন্ময়, বাড়ির সবাই আপনার খুব প্রশংসা করে। লতা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি কেমন করে স্নিগ্ধার দিকে তাকালেন। স্নিগ্ধা যেন কথাটা বলে অন্যায় করেছে। স্নিগ্ধার কেমন ভয় করে উঠল। অনির্বাণ এসে গেছে। সে কল্পনাকে খাওয়ার ঘরে ডাকল। কল্পনা আস্তে আস্তে উঠে খাওয়ার ঘরে গেল। দুপুর 2:45 নাগাদ বাইরে বাইকের আওয়াজ হলো। তন্ময় এসে স্নিগ্ধাকে বলল, চলো বাড়ি চলো। অনির্বাণ বলল, না খেয়ে যাওয়া যাবে না। স্নিগ্ধা বলল, বাড়ির খাবারটা নষ্ট হবে তো। বাড়ির খাবারটা রাতে খেও। অনির্বাণ আর কল্পনার জোড়াজুড়িতে তারা খাওয়ার জন্য রান্নাঘরে গেল। কল্পনা ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রাখছে। স্নিগ্ধা তাকে সাহায্য করছে। তন্ময় আর অনির্বাণ খেতে বসেছে। লতা দেবী এসে অনির্বাণের পাশের চেয়ারটিতে খেতে বসলেন। কল্পনা স্নিগ্ধাকে বলল, তুমিও খেতে বসো। না দিদি, তোমার সাথে খাবো। আমি এখন খাবো না, পরে খাবো, তোমরা তো আবার চলে যাবে, খেয়ে নাও। স্নিগ্ধা তন্ময়ের পাশের চেয়ারটিতে বসল। কল্পনার মুখটা বিষাদে ডুবে আছে। স্নিগ্ধা বলল, তোমার শরীর খারাপ লাগছে দিদি? না, আমি ঠিক আছি। কল্পনা প্রথমে অনির্বাণের পাতে আলু ভাজা আর ডাল দিল, তারপর অন্যদের দিল। এবার সে অনির্বাণের পাতে রুই মাছের ঝোল দিতে গেল। অনির্বাণ বলল, আমি খাবো না, আগে স্নিগ্ধা আর তন্ময়কে দাও।
তন্ময় বলল, 1 পিস মাছ অন্তত খাও, তুমি তো আমার মতো রুই মাছ খেতে ভালোবাসো। এখন আর আগের মতো রুই মাছ খেতে ভালো লাগে না। কল্পনা রুই মাছের ঝোল তন্ময়ের পাতে দিল, তারপর স্নিগ্ধার পাতেও দিল। তন্ময় মাছের ঝোল দিয়ে ভাত মাখল, তারপর একটুখানি মাছ ভেঙে নিয়ে ভাতের সাথে মুখে তুলতে গেল, এমন সময় কল্পনা পড়ে যেতে যেতে ডাইনিং টেবিলের এক পাশটা ধরে ফেলল। ডাইনিং টেবিলটা কাত হয়ে গেল, সমস্ত খাবার মেঝেতে পড়ে গেল। খাবার ছিটকে স্নিগ্ধার তন্ময়ের নিচের দিকে লাগলো। কল্পনা মেঝেতে বসে পড়ল। স্নিগ্ধা ভয় পেয়ে তাড়াতাড়ি কল্পনাকে বলল, দিদি ঠিক আছো তুমি? অনির্বাণ চিৎকার করে বলল, সব কিছু নষ্ট। লতা দেবী বললেন, বৌমার কোনো ক্ষতি হলো কিনা আগে দেখ। অনির্বাণ আর স্নিগ্ধা কল্পনাকে ধরে তুলে একটি চেয়ারে বসালো। তন্ময় উদ্বিগ্ন হয়ে বলল, তোমার কোথাও লাগেনি তো বৌদি? কল্পনা বলল, না, হঠাৎ মাথাটা ঘুরে গিয়েছিল, সরি, খাবারটা নষ্ট হলো। তাতে অসুবিধে নেই, তুমি ঠিক আছো, এতেই আমরা খুশি। কল্পনা উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি রান্না বসাচ্ছি, তোমরা একটু বসো। স্নিগ্ধা বলল, না না, আমি জায়গাটা পরিষ্কার করে রান্না বসাবো, তুমি শুতে যাও দিদি। লতা দেবী বললেন, কাউকেই রান্না করতে হবে না, মুড়ি ভিজিয়ে দিচ্ছি, তাই খাও। স্নিগ্ধা মেঝেটা পরিষ্কার করতে করতে ভাবতে লাগলো, কল্পনা দিকে কি কেউ ফেলে দিল, নাকি সত্যিই সে মাথা ঘুরে পড়েছে। স্নিগ্ধা যেখানে যেখানে খাবার পড়েছে সব পরিষ্কার করলো, তারপর কল্পনাকে বলল, তোমার খেয়াল রেখো দিদি, আমরা আসছি। কল্পনা করুণ দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইল। স্নিগ্ধা আর তন্ময় মুড়ি না খেয়েই বাড়ির দিকে রওনা দিল। স্নিগ্ধা ভোর রাতে উঠে পোড়ো বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সে আজ একটা সালোয়ার কামিজ পরল, কামিজের ওপরে একটা সোয়েটার পরল, মাথায় মাফলার পরে মুখটা ভালো করে ঢেকে নিল। এবার একটা ছুরি কোমরে গুঁজল, ছোট একটা ব্যাগে মোবাইল ঢুকিয়ে গলায় ঝোলালো, পায়ে মোজা পরল, একটা চাদর নিয়ে গায়ে জড়ালো। তন্ময় ঘুমে বিভোর হয়ে আছে। স্নিগ্ধা একটা টর্চ নিয়ে দরজা আবজে দিয়ে নিচের তলায় এলো। নিচটা অন্ধকার, হরিপদ এখনো ওঠেনি। স্নিগ্ধা স্নিকার পরে বাড়ি থেকে বেরোলো। কুয়াশায় ঢাকা চারপাশ। স্নিগ্ধা অতি সতর্কতার সাথে পোড়ো বাড়ির কাছে গিয়ে দেখল, বাড়ির ভেতরে মাঝে মাঝে টর্চের আলো জ্বলছে আর নিভছে। সে একটা গাছের আড়ালে দাঁড়ালো। সে ভাবল, বাড়ির ভেতরে কি বুট জুতো পরা লোকটা টর্চ জ্বালাচ্ছে, নাকি নেপাল আর বাবলু জেগে আছে, তারাই টর্চ জ্বালাচ্ছে। আজ আগে এসেও কিচ্ছু লাভ হলো না। স্নিগ্ধার মনটা খারাপ হয়ে গেল। সে বেশ কিছুক্ষণ গাছের আড়ালে দাঁড়িয়ে রইল। মশা তাকে ছেঁকে ধরেছে, কিন্তু তার সারা শরীর ঢাকা থাকার জন্য তারা বেশি সুবিধা করতে পারছে না। পুরো বাড়ির ভেতর থেকে কেউ বেরও হচ্ছে না। স্নিগ্ধা বুঝতে পারল, আজ আর পোড়ো বাড়ির ভেতরে ঢোকা হবে না। ছোট ঘরটিতে কেউ আটকে আছে কিনা সেটাও জানা যাবে না। বাড়ি ফিরে যেতে হবে। এবার সে গাছের আড়াল থেকে বেরোবে ভাবছে, ঠিক এমন সময় একজন চাদর দিয়ে ঘোমটা টানা মহিলা পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এসে জোর গতিতে খালের দিকে যাচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে ভাবল, এই মহিলাটি আবার কোথা থেকে উদয় হলো। স্নিগ্ধা দেরি না করে তার পিছু নিল। স্নিগ্ধা ভাবছে, মহিলাটা কি সারা রাত নেপাল আর বাবলুর সাথে রাত কাটিয়েছে? হতে পারে, কারণ কিঙ্কর বলেছিল এখানে বখাটের ছেলেরা মেয়ে মানুষ নিয়ে ঢোকে। আবার এমনও তো হতে পারে
এই মহিলাটি বুট জুতো পরা লোকটির সাথে হাত মিলেছে। সে যাই হোক, মহিলাটি কে আমায় জানতে হবে, কারণ মহিলাটি হয়তো জানে ওই বাড়িতে কাউকে আটকে রাখা আছে কিনা। মহিলাটি গরিব মানুষ, সেজন্যই রাতে এখানে এসেছে। ওকে পয়সা দিলে নিশ্চয়ই সব কিছু গড়গড় করে বলে দেবে। মহিলাটি মাঝে মাঝে টর্চ জ্বেলে ভয়ে ভয়ে এগোচ্ছে। স্নিগ্ধা বুঝতে পারছে সে সাপের ভয় পাচ্ছে। মহিলাটি স্নিগ্ধার থেকে কিছুটা দূরে আছে। মহিলাটি পিছন ফিরে তাকাচ্ছে না, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ভোরের আলো ফোটার আগেই লোকচক্ষুর আড়ালে তাকে ঘরে ফিরতে হবে, সেজন্যই হয়তো তার এত তাড়া। মহিলাটি জোরে চলতে গিয়ে ঝোপে বেঁধে পড়ে গেল। তার ঘোমটাটা সরে গেল। সে টর্চ জ্বালিয়ে উঠে তার চারপাশটায় একবার তাকালো। তারপর আবার ঘোমটা টেনে সামনের দিকে চলতে শুরু করলো। মহিলাটিকে দেখে স্নিগ্ধা অবাক হলো। এ যে কল্পনাদি। সে ভাবল, কল্পনাদি তো মা হতে চলেছে। সে অসুস্থ, তবে সে ভোর রাতে পোড়ো বাড়িতে কেন এসেছিল? আর এভাবেই জঙ্গলের ভেতর দিয়ে ফিরছেই বা কেন? কল্পনাদি কি বুট পরা লোকটা আর হরিকাকা এদের সাথে সামিল হয়েছে? কাকে বিশ্বাস করবে সে? স্নিগ্ধার মাথায় নানা প্রশ্ন জাগছে। সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তার মাথা ঘুরছে। স্নিগ্ধা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। তার মাথাটা আর কাজ করছে না। সে ভাবতে লাগলো, যে কল্পনাদিকে আমি এত ভালো ভাবতাম, আজ সে ভোর রাতে এই পোড়ো বাড়িতে এসে দুষ্কৃতীদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনির্বাণদা কি এসব কথা জানে? হয়তো জানে না, সেজন্যই এমন পড়িমড়ি করে কল্পনাদি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছে। কল্পনাদি তার ভাবী সন্তানের কথাও একবারও ভাবল না। তারও তো ক্ষতি হতে পারে। সত্যি কি কল্পনাদি গর্ভবতী? গর্ভবতী কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা রাতে এভাবে জঙ্গলের মধ্য দিয়ে যেতে পারে? এ কথা ভেবেই স্নিগ্ধা অবাক হয়ে যাচ্ছে। অনাগত সন্তানের কোনো ক্ষতি হতে পারে সে কথা ভেবে কল্পনাদির কি বুক কাঁপল না? এসব নানা প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছে। সে ধীর গতিতে আসছে। গাছে নানা রকম পাখি ডাকছে। সেই মধুর ডাক তার মনকে আনন্দ দিতে পারছে না। হঠাৎ তার সামনে সেই বীভৎস ভয়ঙ্কর পাখিটার উদয় হলো। পাখিটির ডাকে সে হঠাৎ ভয় পেলেও মনে সাহস আনল। পাখিটা তার দিকে চোখ পাকাচ্ছে। সে মনে সাহস রেখে পাখিটির পাশ কাটিয়ে চলে গেল। পাখিটি এবার বারবার তার কানের পাশ দিয়ে বিকট শব্দে উড়ে কিছুটা দূরে যাচ্ছে, আবার ফিরে আসছে। স্নিগ্ধা দুই কানে হাত চাপা দিচ্ছে। এবার পাখিটা তার দিকে মুখটা বিকৃত করে ধারালো তলোয়ারের মতো দাঁত বের করে এগিয়ে আসছে। স্নিগ্ধা পাখিটাকে মারার জন্য ডান হাতটা মুঠো করল। পাখিটা তার পাশ দিয়ে নিমেষেই উড়ে চলে গেল। পাখিটার এলো না। চারপাশটা কিছুটা পরিষ্কার হয়েছে। স্নিগ্ধা আর চলতে পারছে না। ক্লান্তি লাগছে। তার মনটাও বেশ খারাপ। একটা গাছের নিচের দিকে একটা মোটা ডাল দেখে সে ডালটির ওপর বসল। শ্যামল সবুজ কচি দুর্বঘাসের ওপর টলটলে মুক্ত দানার মতো শিশির বিন্দু জমে আছে। স্নিগ্ধা তার নগ্ন হাত ঘাসের ওপর ছোঁয়াচ্ছে। অদ্ভুত এক শিশিরানি স্নিগ্ধা অনুরণন করে অনুভব করছে। তার বিষণ্ণ মনে কিছুটা ভালো লাগা কাজ করছে। পোড়ো বাড়িটা যেদিকে সেই দিকে তার চোখ গেল। কুয়াশা ভেদ করে বুট পরা লোকটা তীর বেগে এগিয়ে আসছে। তার বুকটা কেঁপে উঠল। সে গাছের আড়ালে সরে গেল। বুট পরা লোকটা গটগট করে চলে গেল। স্নিগ্ধা আজ তার পিছু নিল না।
লোকটা চলে যেতেই সে উঠে বাড়ির দিকে রওনা দিল। কয়েকজন কাঠকুড়ানি কাঠ কুড়াচ্ছে। সে দেখল কাঠকুড়ানিদের মধ্যে মধ্যবয়স্ক মহিলা ও তার 15-16 বছরের মেয়েটিও রয়েছে, যাদের সাথে সে আগে একদিন জঙ্গল থেকে ভীত অবস্থায় ফিরেছিল। মেয়েটা তাকে দেখে ভয় পেয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। স্নিগ্ধা তার দিকে এগিয়ে যাচ্ছে। মেয়েটি তাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। তার মা একটু দূর থেকে স্নিগ্ধাকে দেখতে পেয়ে এগিয়ে আসছে। স্নিগ্ধা মুখের মাফলারটা খুলল। মা মেয়ে তাকে চিনতে পারল। মেয়েটা হাসল। স্নিগ্ধা বলল, ভয় পাচ্ছ কেন? তোমায় চিনতে পারিনি আজকে। ও, আজ অন্য পোশাকে দেখেছো তো, তাই। মেয়েটা অবাক হয়ে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইল। মধ্যবয়স্ক মহিলাটি বলল, এখানে ইদানিং নানা পোশাকে লোকজন মুখ ঢেকে ঘুরে বেড়ায়, তাই ও তোমাকে দেখে ভয় পেয়ে গেছে। আমি জানি, তাও তুমি একা একা ঘুরে বেড়াচ্ছ, তোমার ভয় করে না? স্নিগ্ধা হেসে মা মেয়েকে বলল, তোমরা কাঠ কুড়াও। মা মেয়ে আবার কাঠ কুড়াচ্ছে। মা কিছুটা দূরে গেল। স্নিগ্ধা মেয়েটির পাশে হেঁটে এসে বলল, রঞ্জিত বাবুকে চেনো তুমি? কোন রঞ্জিত বাবু? খুব সম্ভবত তোমাদের বাড়ির ওদিকে ওনাদের বাড়ি, যেদিকে রাস্তার দুপাশে বড় বড় গাছ আছে, তার থেকে খানিকটা যাওয়ার পর রাস্তার দুদিকে কুঁড়ে ঘর আছে। তার থেকে একটুখানি গিয়েই পাঁচিল দিয়ে ঘেরা একতলা বাড়িটা রঞ্জিত বাবুর বাবা কার্তিক বাবুরই তো। ও, একবার লোকটিকে দেখেছিলাম। উনি এখন এই বাড়িতেই আছেন? জানি না, অনেক দিন দেখিনি। তুমি এই জঙ্গলে লম্বা কোট পরা বা বুট জুতো পরা লোক দেখেছ? মেয়েটার মুখটা অন্ধকার হয়ে গেল। সে বলল, 1-2 দিন দেখেছি বুট পরা লোকটাকে, কিন্তু লম্বা কোট পরা কাউকে আমি দেখিনি। ও, বুট জুতো পরা লোকটা কি রঞ্জিত বাবু? হতে পারে। লোকটির পায়ে সব সময় বুট জুতো থাকে। অনেক বড় লোক ওরা, এখানে খুব কম আসে। ও, তোমার কাজের ক্ষতি হচ্ছে, চলি আমি। মেয়েটি হাসল। স্নিগ্ধা আবার মুখটা আগের মতো ঢাকল। সে ভাবল, তন্ময়ের উঠতে এখনও দেরি আছে, এই ফাঁকে রঞ্জিত বাবুদের বাড়িটা দেখে আসি। স্নিগ্ধা রঞ্জিত বাবুদের বাড়ির গেটের কাছে গেল। গেটে দারোয়ান নেই। সে চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। গেটে তালা দেওয়াও নেই। যাতে কোনো শব্দ না হয় সেভাবে সে সাবধানে গেটের হুড়কোটা খুলল। তারপর ভেতর দিকে উঁকি দিল। কাউকে দেখতে না পেয়ে সে ভেতরে ঢুকল। কুয়াশার জন্য দূরের কিছু দেখা যাচ্ছে না। সে বাড়িটার সামনে দাঁড়ালো। হলুদ রঙের সুন্দর একতলা বাড়ি। বাড়িটা বেশ বড় আর উঁচু। বাড়ির সামনেটা ফাঁকা। আশেপাশে অনেক গাছ আছে। বাড়ির সামনে দরজাটা বন্ধ। স্নিগ্ধা বাড়িটার পিছন দিকে গেল। একটা বারান্দা দেখে সে সিঁড়ি বেয়ে বারান্দার কাছে গেল। বারান্দায় কেউ নেই। বারান্দার কলাপসিবল গেটটি বন্ধ আছে, কিন্তু তালা দেওয়া নেই। সে গেটটা টেনে খুলতে গেল। পেছন থেকে গম্ভীর গলার আওয়াজ এলো, কে? স্নিগ্ধা কেঁপে উঠে পিছন ফিরল। বিক্রমভিলা রহস্যের পরবর্তী অংশ খুব শীঘ্রই চলে আসবে। আশা করছি আপনাদের ভালো লাগছে গল্পটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।